ভাই 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 সামনে থেকে একটু নিচে নামাতে হবে। আমাদের শ্রমিক অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত মালিক শ্রমিকদের পরিবহন সড়ক পরিবহনে নৈরাজ্য ও বন্ধে করণীয় শীর্ষক আলোচনা সভায় মালিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের ওয়ার্কশপ হিসেবে যারা ভূমিকা পালন করছে এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যাদের প্রয়োজন সেই সাংবাদিক কমিউনিটি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ অনেক নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, হয়তো কারো বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন, কারো বক্তব্য শুনেন নাই। কারণ হচ্ছে উঠে এখানে সেখানে যাওয়া, সাইড টক করা। তো কথা আসলে সবার কথাই শুনতে হবে, সবার কথাই গুরুত্বপূর্ণ। শুধু আমার কথাই গুরুত্বপূর্ণ না, আমার কথাই দেখলেন পত্রিকায় চলে গেলেই এই পরিবর্তন হবে না। প্রকৃত যারা স্টেক হোল্ডার তাদের কথাও তুলে ধরতে হবে, তাদের কথাও শুনতে হবে। আজকে এই যে একটা গণ অভ্যুত্থান হলো, রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল গত 15-16 বছর চেষ্টা করেছে, আন্দোলন করেছে, নানান প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু তারা প্রকৃত রেজিস্ট্যান্স বা প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। তাহলে এই যে উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর, বাড্ডা, বিভিন্ন জায়গায় এই যে ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ এবং সবচেয়ে আশ্চর্যজনক এবং মানে হৃদয় বিদারক ঘটনা, এবং এটা আমার স্পিচেরও একটা বিষয় যে দেখেন এই যে এখানে সভাপতি, সেক্রেটারি সবাই বসে যাবে, এইগুলো করা যাবে না। সেই দেখানো যাচ্ছে প্রতিযোগিতা, এগুলোই খারাপ, ভাইরাল হওয়া এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। এগুলো পরিবর্তনের জন্য এই সবার সঙ্গে সঙ্গে রাখতে। তো এই যে এত মানুষ জীবন দিয়েছে, লড়াই করেছে, তার সামনে লাশ পড়েছে, সেই লাশ গাড়িতে তুলে, অ্যাম্বুলেন্সে তুলে আবার তারা প্রতিরোধ শুরু করেছে। এই যে মানুষগুলো জীবন দিল, কেন জীবন দিয়েছে? সামগ্রিকভাবে আমরা যে বারবার বলে আসছি যে আজকে বাংলাদেশ গত 53 বছরে যে দুর্বৃত্তায়িত চেহারা ধারণ করেছে, রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে যেই নরকের জায়গায় নিয়ে গেছে, এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী। যারা ক্ষমতায় ছিলেন কেউ দায় এড়াতে পারবেন না। হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে এখন আমি কথা বললে অনেকে মাইন্ড করবে, আবার আমার বিরুদ্ধে লেগে যাবে, কারণ তাদের পয়সাপাতি আছে, নিউজ করাবে আমার বিরুদ্ধে, লোক লেলিয়ে দিবে। কাজে সেই ক্ষেত্রে এখন আমাদের মতো ছোট মানুষের কথা বলা খুব ঝুঁকিপূর্ণ। এইখানে প্রথম আলোতে আপনার এই যে 22 অগস্ট একটা নিউজ হয়েছে, পরিবহনের চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি। এটা আমার কথা না, প্রথম আলো বাংলাদেশের লিডিং পত্রিকা নিউজ করেছে। তাহলে মানে কি লাভ হলো যে এই দখলদারি চাঁদাবাজি যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে যদি চলে যায় এবং সেটা যদি চলতে থাকে, তাহলে এই যে শ্রমিকরা, এখানে আব্দুর রহমান ভাই বলেছেন, আমি যখন কারাগারে যাই, প্রিজন বেড়ে দেখা হয়েছে হকার, পানি বেচে বাসে, দেখা হয়েছে রিক্সা চালায়, দেখা হয়েছে বাসের হেল্পার। ছাত্রদের আন্দোলনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করছি, আমরা সম্মানিত করছি, টকশো করছি, কলম লিখছি, তরুণদের নবজাগরণ, তারুণ্যের অদম্য শক্তি, এটা যেমন ঠিক, একই সাথে এই আন্দোলনে যে স্বাভাবিক ছাত্র জনতা শ্রমিকদের যে কন্টিনিউশন, সেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। ছাত্রদের প্রতি আমাদের সবার আবেগ আছে, আমরা কেয়ার নিচ্ছি। কয়েকজন শ্রমিক নারায়ণগঞ্জ থেকে, যাত্রাবাড়ি থেকে এসেছে, রক্ত পড়ছে, চিকিৎসা করাতে পারছে না। এই যে সরকারিভাবে দুটো হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আপনার সিএমএইচ এবং ঢাকা মেডিকেল, এটাও কিন্তু অনেকে জানছে না। কাজী শ্রমিক ভাইদের মাধ্যমে, এখানে টেলিভিশন, পত্রপত্রিকা, গণমাধ্যমের মাধ্যমে আমি জানাচ্ছি, এই নিউজটা আপনারা অন্তত একটু প্রচার করবেন যে আন্দোলনে আহত সকল শ্রেণী পেশার মানুষের জন্য ঢাকা মেডিকেল এবং সিএমএইচ এ আর্থিক সহায়তা সহ সব ধরনের
চিকিৎসা সেবা তারা দিবে। কিন্তু কেউ যদি আবার বলে আমার 5 লাখ টাকা আগে খরচ হয়েছে আমাকে দেন, এইটা হবে না। আপনার যদি চিকিৎসা লাগে, ওষুধ কেনা লাগে, সেটার জন্য তারা কিন্তু আপনাকে সহায়তা করবে। তো আমি একইভাবে একটা পত্রিকার রেফারেন্স দিয়েছি, আরো কয়েকটি নিউজ পড়েছিলাম। আপনারা জানেন যে পরিবহন খাতে সন্ত্রাসী বলেন, মাফিয়া বলেন, গডফাদার বলেন, সেটি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক এই দোকানের জোর করে যে দোকানদার ছিলেন খন্দকার এনায়েতুল্লাহ। তার গত 15 বছর আগের সাংবাদিক ভাই সহ সবাইকে বলছি, আমার কথা বিশ্বাস করা লাগবে না, 15 বছর আগে সে কয়েক কোটি টাকার মালিক ছিল আর এখন কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখন এনায়েতুল্লাহ দেশ থেকে ভেগেছে, কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে। ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে, অনেকের নাম পরিবর্তন করে সেগুলো ভাগ বাটোয়ারা করে চালাচ্ছে। এবং এই এনায়েতুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং, তারা এই যে ইউনিক হাইটস ব্রেক টাওয়ারে যে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্তান, মহাখালী, যাত্রাবাড়ি, শাহজাবাদ, গাবতলী সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে। রাতারাতি কমিটি হয়ে গেছে। কিভাবে কমিটি হলো? কে তাদেরকে অথরাইজেশন করেছে? এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। একটা পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না। আমরা জানি এইটা ওপেন সিক্রেট ব্যাপার। পরিবহনের যে চাঁদা প্রতি বছর টিআইবির মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে 1855 কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে। এই চাঁদার ভাগ পায় কারা? ট্রাফিক পুলিশ, বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কিন্তু বন্ধুগণ, এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি। দুর্নীতিবাজ, দলবাজ, অসৎ অফিসারদেরকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হচ্ছে, বাকিদেরও চাকরিচ্যুত করা হবে। কাজেই পুলিশ এখন একটি পেশাদার জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। তার জন্যই আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কোন পুলিশ ঘুষ খাবে না, অন্যায়ভাবে ট্রাফিকের কোন পুলিশ কিংবা থানার পুলিশ এখন থেকে 1 পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবে না। যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন, সবাই মিলে ওই ঘুষখোরের অবস্থা 12টা বাজাই দেবো। পুলিশের পাট গেছে, হাইওয়ে আর নর্মাল পুলিশ মানে চাঁদা নিবে না। বিআরটিএ একেবারে সোজা হয়ে যাবে। সেই ধরনের উপদেষ্টা আমাদের সেখানে দায়িত্ব পালন করছে। সবাই ভালোভাবেই জানেন যে ছাত্র জনতা একটা বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত কল্যাণ রাষ্ট্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, আজ অত্যবধি লড়াই করে যাচ্ছে। কাজী কোন ঘুষখোর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না। চাঁদা নিবে না। এইবার আসেন রাজনৈতিক দলের পাঠ। এইখানে বিভাজন আছে। আমরা যেমন বলছি কোন চাঁদাবাজি চলবে না, বাস মিনিবাস থেকে গেট পাস, ডিপি এই সমস্ত না 70 টাকা করে নেওয়া হচ্ছে। এইখানে কিন্তু বড় একটা টাকায় নাকি কাঠের পুতুল হা করে, বুঝছেন তো? তাহলে এই যে 1000 কোটি টাকা, এইটা তো অনেকের রুটি বাণিজ্যের ব্যাপার। কাজেই তারা টাকা পয়সা দিয়ে মানুষ পালবে, সংগঠন বানাবে, তারপরে আপনাকে আমরা যে প্রতিবাদ করছি আমাদেরকে তারা ভিলেন বানাতে চেষ্টা করবে। কাজেই আমাদের পরিষ্কার কথা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যেমনি ভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে, একইভাবে সেটা যথাযথ অথরিটি করবেন। এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল যাত্রাবাড়ি, মহাখালী, গাবতলী সমস্ত বাস স্ট্যান্ডে সমস্ত দোকান অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এই দোকানে যারা বসবেন আপনারা সবাই মিলে হাত পা ভেঙে দেবেন, পরিষ্কার কথা। যদিও বলছেন না, এই ধরনের কথা বলা যাবে না, চোরায় নাহি শোনে ধর্মের কাহিনী। কাজে এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠী পুতু করে কথা বললে এরা শুনবে না। এরা যেমন কুকুর তেমন মুগুর নিয়ে আপনাদেরকে রাস্তায় নামতে হবে। পরিষ্কার ভাবে বলছি পরিবহন মালিক ভাইদেরকে,
এইখানে এই সংগঠনটার সাথে আমি জড়িত আছি, তারাও যদি কোনোদিন 10 পয়সার চান্দা কিংবা অনুদানের জন্য যায়, আমি কিছু না করলে সাংবাদিকদের তো জানাইতে পারবেন যে বিপিনুর বড় বড় কথা বলছে, তার লোকেরা তাকে দেখতে করতেছে। পরিষ্কার কথা, আমাদের এই সংগঠনের নামে 5 পয়সার চাঁদাবাজি চলবে না। আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি বলছিলেন যে আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়ে তারা একটা ফান্ড গঠন করতে চান, সামিল ভাই উপদেষ্টা থাকবেন বলছেন। আমি বলছি সেখানে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাদেরকে 5 লক্ষ টাকা দিব, কিন্তু কোন মালিক বা কারো কাছ থেকে চাঁদা নেওয়া যায়নি। নিজেদের উদ্যোগে নিজের শক্তিতে পারলে কিছু করবেন, ধান্দাবাজি চাঁদাবাজি চলবে না। এখন আমাদের পরিবহন মালিক ভাইদেরকে বলবো, আজকে এখানে বেশ কিছু শ্রমিক নেতাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা আসে নাই, কারণ তারা তো মাল পানির ভাগ বাটোয়ারা নিচ্ছে। অনেককে দেখা হয়েছিল, তাদেরকে নিষেধ করা হয়েছে যে তোমাদের প্রোটেকশন দেবো আমরা। তো কাজেই আপনারা যদি এই চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেন, চাঁদাবাজদের পক্ষে অবস্থান নেন, নিজেরা যদি জিম্মি থাকেন, তাহলে আমাদের কিছু করার নাই। কিন্তু আমাদের যা করার আছে সেইটা আপনাদেরকে জানাই। অনেকে নির্বাচনের কথা বলছেন, অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যে অল্প সময় দায়িত্ব নিয়েছে, কাজে তাদের ভুল ত্রুটি থাকবে। যেভাবে আমাদের বিদেশি রাষ্ট্র, আমাদের দুষ্ট বন্ধু ভারতের শাসক গোষ্ঠীর শয়তানি, আরেকদিকে এই যে পতিত স্বৈরাচারের বেকাররা যারা এখানে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় কালো টাকা নিয়ে বসে আছে, সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান চেষ্টা করছে। সেদিন দেখেছেন সচিবালয় থেকে প্রতিহত করেছি এবং পরিষ্কার ঘোষণা, এই সরকারকে যারা অস্থিতিশীল করতে চেষ্টা করবে তাদের দাঁত ভাঙা জবাব ছাত্র জনতা নাগরিক আমরা সম্মিলিত ভাবে দেব। এই সরকার কোন রাজনৈতিক দলের সরকার না, এই সরকার নিরপেক্ষ সরকার, ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার। অবশ্যই ছাত্র জনতা আমরা মনে করবো যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না, যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না, ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখবো, তাদেরকে আমরা সমর্থন দেব। নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে, জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই। তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে। কাজী এই রকমের একজন গ্রহণযোগ্য একটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড লোককে ব্যবহার করে আমরা যদি আজকে আমাদের গার্মেন্টসের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি, কারণ উনি যদি কোন দেশের ফরেন মিনিস্টার, লেবার মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি, আমার মান সম্মানের প্রশ্ন, তোমরা আমাকে কিছু হেল্প করো, আমার জায়গা থেকে গার্মেন্টসের প্রোডাক্ট কেন, তারা সবাই কিনবে। তিনি যদি মিডল ইস্ট সহ বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলে যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে, দেশপ্রেমিক সৎ সাহসী, তাদেরকে তোমরা চান্স দাও, তোমাদেরকে আমরা হেল্প করি, আমরাও ভালো থাকি, আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে। কাজী এই রকমের একটা গ্রহণযোগ্য লোক, এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়টা নাই। কাজে তাকে আমরা সব ধরনের সহযোগিতা করবো। কোন নির্বাচনের দাবি দেওয়ার আলাপ আলোচনা অন্তত আগামী 1 মাস হবে না। আমরা নির্বাচন যথাসময় হবে। আরেকটা অস্থিরতা আপনারা লক্ষ্য করবেন, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেক্ষেত্রে সরকারের লাইনটা কি, আপনাদেরকে সেইটা ফলো করতে হবে। অনেকে বলছেন এই যে বিপ্লবী সরকার, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার, প্রেসিডেন্টকে পদত্যাগ করে এই প্রধান উপদেষ্টাই দায়িত্ব নেবেন। আমরাও অনেকের আলোচনা আসলে কিছুটা আমরাও বিভ্রান্ত অনেক ক্ষেত্রে। কাজেই সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনা করে আমাদের লাইন ঠিক করবো। প্রথমত এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবেই প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছে। প্রেসিডেন্ট যদি পদত্যাগ করে, যদি সংবিধান আপনি ফলো করেন, তাহলে স্পিকার হচ্ছে আপনার রাষ্ট্রপতির দায়িত্ব পাবে। কাজেই প্রেসিডেন্টকে আমি মনে করি যে ওনার অতীত যাই থাকুক, বর্তমানে উনি আমাদের সাথে আলাপ আলোচনায় পরিষ্কারভাবে বলেছিলেন শেখ হাসিনা যেই অপকর্ম করেছে, আল্লাহর শাস্তি তিনি পাওয়া শুরু করেছেন। আমি তাই শেষ বয়সে অর্ধেক পা আমার কবরে, আমি আর
বেইমানি করতে চাই না, আমি জনগণের লাইনে থাকতে চাই। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনি আমাদের যেভাবে আমরা জনগণ সরকার দাবি দেওয়া করছি, কাজ করছেন, তাহলে তো তাকে নিয়ে বোধহয় আমাদের সরকার সিদ্ধান্ত নেবে, সরকার আমাদেরকে জানাবে, সরকারের সাথে আলাপ আলোচনা করে আমাদের স্ট্যান্ড ঠিক করবো। আপনি যদি ইতিমধ্যে দাবি তুলছে সেনাপ্রধান অমুকের রাষ্ট্রীয় কিংবা বিভিন্ন ধরনের ঘটনা, এই সেনাপ্রধান তো এই সংকটে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে, কাজে তারা অযথা ধারাল বলে সবাইকে বিতর্কিত করে আরেকটা নৈরাজ্য, আরেকটা সংকট সৃষ্টি করা যাবে না। আপনাদেরকে বুঝতে হবে কোন বিষয় নিয়ে কখন কতটুকু কথা বলবে, এটা আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। কাজে এই বিষয়গুলো হিসাব কিতাব করে আমাদের বোঝায় কথা বলতে হবে। শুধুমাত্র আবেগ থেকে বাস্তবতা বিবেচনা না করে শহীদ মিনারে শপথ নেন, টিএসসিতে শপথ নেন, অমুকের মায়ের কাছ থেকে শপথ নেওয়া দরকার ছিল, অমুকের বাবার কাছে শপথ নেওয়া, এই সমস্ত আবেগী করে ইমোশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। উইজডম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়। কাজে ইমোশন আর উইজডম এক বিষয় না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা যে এই বিষয়টিতে আজকে ছিলাম, আমরা ওয়ান বাই ওয়ান বিভিন্ন স্টেক হোল্ডার আজকে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বসেছি, সাংবাদিকদের সাথে বসবো, গণমাধ্যম মালিকদের সাথে বসবো, ব্যবসায়ীদের সাথে বসবো। কারণ এই যে সাংবাদিকরা আজকে তারাই তো এই সরকার আমলে গত কয়েক বছরে নিউজ করতে গিয়ে চাকরি হারিয়েছেন, বঞ্চিত হয়েছেন, সাগর রুনির মতো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কাজেই একজনের সাথে একজনের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন মানুষকে নাজেহাল করা হচ্ছে। এই পরিবহনের অফিস দখলের মতো পত্রিকা অফিস দখল করা হচ্ছে, ব্যবসায়িক অফিস দখল করা হচ্ছে, রাতারাতি মালিকানা পরিবর্তন করা হচ্ছে চাপ দিয়ে। এইগুলোতে আমরা সমর্থন করি। এরা কোথা থেকে এসেছে? এরা এই গণঅভ্যুত্থানের ফলাফল নকশাকারী দুর্বৃত্ত। এদের বিরুদ্ধে আপনাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে। কাউকে হেনস্থা হয়রানি করা যাবে না। এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সহনশীল বাংলাদেশ। সেই বাংলাদেশে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েও একজন মানুষ নিরাপদ বোধ করবে। তবে আমরা মনে করি আওয়ামী লীগের মতো ফাসিস্ট শক্তি যারা গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে, পার্শ্ববর্তী দেশের আপনার সহায়তা নিয়ে এইখানে মিলিটারি ইন্টারভেনশন করতে চেয়েছিল, এই ধরনের ফাসিস্ট শক্তির যদি আস্ফালন বাংলাদেশে থাকে তবে আমরা অনিরাপদ, বাংলাদেশ অনিরাপদ। আপনাদেরকে মনে করতে হবে ৭৫-এর পরে যে পাল্টা ক্ষমতা দখল, যে অস্থির সময়, সেখান থেকে শিক্ষা নিয়ে এই সরকারকে আগাতে হবে। এই সরকার রাজনৈতিক ম্যান্ডেট ছাড়া শুধুমাত্র ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। কারণ এই ছাত্র জনতা কার? আমি ছাত্র জনতার পরে আমি একটা রাজনৈতিক দল, আমার একটা আইডেন্টিটি আছে। এইখানে যে ভাইরা বসে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের একটা আইডেন্টিটি আছে। ঠিক একইভাবে এই আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলোর কিন্তু কন্ট্রিবিউশন, ডেডিকেশন সেটা কিন্তু অসম্ভব রকমের ছিল। রাজনীতিবিদরাই কিন্তু আলটিমেটলি রাষ্ট্র চালায়, রাষ্ট্রের ভালো মন্দ ঠিক করে। কাজেই আমরা অভ্যন্তরীণ ভাবে আলোচনা করেছি, জানাচ্ছি আপনাদেরকেও সাক্ষী রেখে আমরা বলতে চাই, এই সরকারের 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে কার্যত দেশের এই সংকটকালীন সময়, এই ভালনারেবল সিচুয়েশনে দেশ চালানো, দেশকে সঠিক পথে রাখা ডিফিকাল্ট। মিনিমাম সেখানে আরো 8-10 জনকে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই 8-10 জন আমি মনে করি এই যে 21 জন যারা গিয়েছেন তারা ম্যাক্সিমাম না, সবাই অরাজনৈতিক, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু এইখানে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর কনসার্ন নিয়ে যোগ্য, দক্ষ, সৎ, সাহসী যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন, পরবর্তীতে তারা রাজনীতি করবেন না, এই কমিটমেন্ট অন্তত আরো 8-10 জনকে এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার। একজন উপদেষ্টা আগে তিনি মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, কাজী হঠাৎ করে যদি তাকে 2টা, 3টা, 4টা মন্ত্রণালয় দেয়, এটা ছেলে খেলা না, এটা সামলানো যাবে না। সেটা আশা করি সরকারের উপদেষ্টা, সরকার বিবেচনা করবে। আমরা এই কথাগুলো বিভিন্ন মহলে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকের বিষয়ের আলোকে আমি একইভাবে বলবো, আজকে আমি দেখেছি গতকালকে রূপপুরে গাজী গোলাম দস্তগীর সাহেব
তার একটা টায়ারের ফ্যাক্টরি সম্ভবত জ্বালিয়ে দিয়েছে। এই টায়ার ফ্যাক্টরির মালিক যদি গাজী হয়ে থাকে, এখানে হাজার হাজার মানুষ চাকরি করত। সেই মানুষেরা কিন্তু বিভিন্ন মতের ছিল। এই যে একটা ফ্যাক্টরিতে আগুন দেওয়ার ফলে এই যে মানুষগুলো কর্মহীন হলো, এই যে দেশের অর্থনৈতিক ক্ষতি হলো, এই যে যারা আগুন দিয়েছে তারা এই ক্ষতি পুষিয়ে দিতে পারবে না। কাজেই কোন শিল্প কল কারখানায় ভাঙচুর চালানো যাবে না, অগ্নিসংযোগ চালানো যাবে না। গাজী যদি অপরাধ করে থাকে অবশ্যই তার অপরাধ সীমাহীন, তাদের বিরুদ্ধে আইনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি এই যে খন্দকার ইনায়েতুল্লাহ 1000 কোটি টাকার মালিক অন্তত, তাহলে তিনি এই টাকা শ্রমিকদের রক্ত চুষে নিয়েছে। তাকে গ্রেপ্তার করে তার এই সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের কল্যাণে ব্যয় করার একইভাবে বসুন্ধরা, এসলমের মতো মাফিয়া, লুটেরা, অর্থ পাচারকারী ব্যবসায়ী গোষ্ঠী যারা অর্থ পাচার অপরাধ ভূমিদস্যুতায় জড়িত, পার্টি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। কিন্তু এই সমস্ত মালিকদের কোন প্রতিষ্ঠানে হাত দেওয়া যাবে না, ভাঙচুর করা যাবে না। প্রয়োজনে আপনাদের যদি অভিযোগ থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে সেখানে যাবেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে।